সময় নেই, শর্ট টাইমের মধ্যে শেষ করতে চাই। আর এগুলো বেশি পড়ানো যায় না, 10টার উপরে নিয়ম পড়াইলে আসলে মাথায় ঢুকবে না, এই জন্য অত পড়াচ্ছি না। আচ্ছা ঠিক আছে, নাম্বার 31 থেকেই সম্ভবত আজকে আমাদের শুরু হবে। ওকে, আচ্ছা আজান দিচ্ছে, একটু শেষ হোক আজান। স্ক্রিন দেখতে পাচ্ছ তো না? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। স্টুডেন্ট এত কম কেন আজকে? 70 প্লাস চলে যায়, আজকে 30, 35। আচ্ছা, নাম্বার 31 দেখো, কোন সেন্টেন্সের প্রথমে যদি সাবজেক্ট না থাকে এবং ভার্ব দ্বারা যদি সেন্টেন্স শুরু হয়, তারপরে একটা কমা দেওয়ার পরে আরেকটা সেন্টেন্স থাকে, এরকম যদি সেন্টেন্সের প্যাটার্ন থাকে, তাহলে সেখানে প্রথম ভার্বটা আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। খেয়াল করো সেন্টেন্স গুলো কিরকম থাকে। এখানে ডু দ্য ওয়ার্ক হি ওয়েন্ট টু কলেজ, আবার এখানে টেক দ্য ব্যাগ শি ওয়েন্ট অ্যাওয়ে। পরেরটা বেসিক্যালি থাকে হচ্ছে পাস্ট টেন্সেই। আর আগেরটা তখন কি করতে হবে, এরকম ওই যে কমা দিয়ে দুটো সেন্টেন্স থাকলে প্রথম সেন্টেন্সটা যদি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে তার সাথে আইএনজি যোগ করতে হয়। এটা কেন হয় দেখো, সেন্টেন্সের অর্থটা দেখো। ডুইং দ্য ওয়ার্ক হি ওয়েন্ট টু কলেজ, মানে কাজটা করে সে কলেজে গিয়েছিল। টেকিং দ্য ব্যাগ শি ওয়েন্ট অ্যাওয়ে বা ওয়েন্ট ওয়ে, মানে হচ্ছে ব্যাগটা নিয়ে সে চলে গেল, এই ধরনের অর্থ আসে। তো এই জাতীয় সেন্টেন্সে আমরা প্রথমে ভার্ব দ্বারা শুরু হলে তখন সেগুলোর সাথে আইএনজি যোগ করব। এটা আসলে তেমন ম্যান্ডেটরি কোনো নিয়ম না, যদি আসে অ্যাক্সিডেন্টালি যেন পারো, হ্যাঁ, মিস আউট যেন না হয়। নাম্বার 32 দেখো, কোনো সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট না থাকলে ভার্ব দ্বারাই শুরু হইলো, ঠিক আছে। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের মতো আসে। কারণ প্যাটার্নটা কি পুরোটা দেখো, ভার্ব থাকলে অথবা সাবজেক্ট ছাড়া এর পূর্বে অ্যাডভার্ব থাকলে এবং তারপরে পরে যদি এক্সটেনশন থাকে বা অবজেক্ট থাকে, তাহলে কিভাবে হয়। প্রথম কথা হচ্ছে দেখো, এখানে এই সেন্টেন্স গুলোর সাথে আমরা সচরাচর কিন্তু খুবই পরিচিত, তাই না? যে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশসূচক বাক্য, যেমন স্ট্যান্ড আপ, সিট ডাউন। হ্যাঁ, ছোট ছোট বাক্য যেমন ক্লোজ দ্য ডোর, ওপেন দ্য উইন্ডো, স্টাডি মোর, স্টাডি হার্ড, এগুলো প্রত্যেকটা সেন্টেন্সই ভার্ব দ্বারা শুরু হয়। দ্যাট মিনস এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই ধরনের সেন্টেন্সে ভার্বটা ভার্বের বেস ফর্ম হয়। এখন ধরো ক্লোজ দ্য ডোর, হি গট আউট। দেখো, মানে এখন যদি হইতো এই কমা দিয়ে সেখানে আরেকটা সেন্টেন্স দিতাম, তখন কিন্তু আগের নিয়মে চলে যেত, তাই না? ক্লোজিং দ্য ডোর হি গট আউট, মানে সে বাইরে চলে গেল। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, স্টাডি মোর, হি মেড গুড রেজাল্ট। দাও, এখন কি হবে বলো তো? স্টাডি মোর, আইনজি হি মেড, স্টার্টিং মোর, তাই স্টাডি, আইএনজি যোগ হবে। তো? আইনজি এই যোগ যে হবে স্যার। যদি ওই ধরনের সেন্টেন্স হতো তখন আইএনজি করতাম। যদি শুধুমাত্র এই ধরনের একটা সেন্টেন্স, তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্সের মতো ভার্বটা ভার্বের বেস ফর্ম বসবে। ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোরই হবে, স্টাডি মোর থাকবে। ওকে, নাম্বার 33 দেখো, কোন সেন্টেন্সের সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে এবং দ্বিতীয় ভার্বটি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার হলে উক্ত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় অথবা V3 হয়। আচ্ছা, এখন এটা এত আহ, এখানে পড়লে খুব একটা বোঝার উপায় নেই সেন্টেন্স না দেখলে। আসলে দুইটা কন্ডিশন এখানে বলছে, যে একটা হয় আইএনজি, একটা V3। তো কখন কিভাবে হয় দেখো, দ্য নাম্বার অফ ইংলিশ স্পিক পিপল ইজ অ্যাভেলেবল ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আরেকটা হচ্ছে দ্য মেশিন মেক ইন আ লোকাল ফ্যাক্টরি ইজ ওয়ার্কিং ওয়েল। দেখো,
এখানে দ্য নাম্বার অফ ইংলিশ, আমরা এখানে আইনজি যোগ করতেছি, স্পিকিং পিপল ইজ অ্যাভেলেবল ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এইটা কোন নিয়মে আছে দেখো, কোন সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্ব আছে এবং দ্বিতীয় ভার্বটি এম ইজ আর ওয়াজ ওয়্যার হলে উক্ত ভার্বের সাথে আইনজি যোগ করতে হয়। তুমি এই জিনিসটা একটু জটিল মনে হতে পারে, কিন্তু এখানে দেখো মেইন ভার্ব কিন্তু এই ইজ, আর এই পুরাটাই কিন্তু সাবজেক্ট। দ্য নাম্বার অফ ইংলিশ স্পিকিং পিপল, এই পুরাটাই সাবজেক্ট। যে ইংরেজি ভাষাভাষীর লোক, এই পুরাটা সাবজেক্ট। ইজ অ্যাভেলেবল ইন দ্য ওয়ার্ল্ড মানে দেশে, মানে বিশ্বে অ্যাভেলেবল, তো পুরাটাই হচ্ছে সাবজেক্ট। কিন্তু যদি সামহাও এখানে তোমাদের হচ্ছে ভার্বটাকে চেঞ্জ করতেই বলে, ইটস নট এ ভার্ব, ঠিক আছে, এটা ভার্ব না, বাট যদি চলেই আসে তখন কিভাবে চেঞ্জ করতে হবে সেটা বোঝাচ্ছে। যে দেখো পরের ভার্বটা এম ইজ আর এইভাবে আছে, আছে না, তাহলে আগের ভার্বটার সাথে হচ্ছে আইএনজি যোগ হলো এই ক্ষেত্রে। আর আরেকটা দেখো এখানে আছে, দ্য মেশিন মেক ইন এ লোকাল ফ্যাক্টরি ইজ ওয়ার্কিং ওয়েল, এখানেও সেম, এই পুরাটাই সাবজেক্ট। দ্য মেশিন মেড ইন এ লোকাল ফ্যাক্টরি, এই ইজ হচ্ছে এখানে মেইন ভার্ব, তারপর আছে ওয়ার্কিং ওয়েল। এইখানে দেখো স্পিক, এখানে যদি বলতাম দ্য নাম্বার অফ ইংলিশ স্পোকেন মানে V3 দিতাম, তাহলে কি সমস্যা হইতো? আর এখানে যদি মেকিং দিতাম মানে আইএনজি করতাম, তাহলে কি সমস্যা হইতো? দ্য মেশিন মেকিং ইন আ লোকাল ফ্যাক্টরি, এটা হচ্ছে যে অর্থটা কি হচ্ছে দেখো, যে যেটা লোকাল ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, মানে এখন তৈরি হচ্ছে, এরকম একটা মিনিং চলে আসে। সেটা এখানে অর্থগত দিক থেকে আসলে যায় না, অর্থের ভিন্নতার কারণে এখানে বোঝাচ্ছে যে লোকাল ফ্যাক্টরিতে যে মেশিন গুলো তৈরি হয়েছে, দ্য মেশিন মেড। আর এখানে আছে দ্য নাম্বার অফ ইংলিশ স্পিকিং পিপল, মানে হচ্ছে এই অফ থাকার কারণে আমরা এইখানে স্পিক ভার্বের সাথে আইএনজি যোগ করতেছি। আচ্ছা, এটা বারবার বললে বারবার জটিল মনে হবে, দুইটা সেন্টেন্স জাস্ট মনে রাখার চেষ্টা করো। বুঝতে গেলে সবগুলো সেন্টেন্সের সাথে লজিক দেওয়া যায় না আসলে। যেমন এই সেন্টেন্সের সাথে লজিক দিতে হচ্ছে অর্থর দিক থেকে, এখন অর্থ সবগুলোর সাথে তো একভাবে আসলে রেজাল্ট আসবে না। তোমরা যেটা করবা, এই যে অফ প্লাস সামথিং যদি থাকে তখন ওই ধরনের সেন্টেন্সে আইএনজি যোগ করবা, আর যদি সাবজেক্টের পরে ওই ধরনের ভার্ব চলে আসে তার তার সাথে V3 যোগ দিবা। বুঝে গেছে? তবে এই ধরনের সেন্টেন্স খুব বেশি আসে না, 2-1 বছর একটা আসছে বলে আমি এটা দেখাইছি। হ্যাঁ, যে দ্য নাম্বার অফ ইংলিশ স্পিকিং পিপল, এখানে ভার্ব কিন্তু এটা না, এই জন্য তোমাকে রাইট ফর্ম অফ ভার্বস কে চেঞ্জ করার জন্য এটা দেওয়া যুক্তিযুক্ত না পরীক্ষাতে, কারণ ভার্ব হচ্ছে এখানে এইটা, এটা কিন্তু কোনো ভার্ব না। তো সেই জায়গা থেকে এটা রাইট ফর্ম অফ ভার্বস দেওয়া যুক্তিযুক্ত না। তারপরে যদি দেয় তাহলে এইভাবে চেঞ্জ করো। ঠিক আছে, এতটুকু বুঝলেই হবে আপাতত এটার জন্য। স্যার যাদের মাইক গুলো অন আছে মাইকটা একটু অফ করলে ভালো হয়, মানে আপনার সাউন্ড আসতে। আচ্ছা, মাইক অফ করে দিছে, ঠিক আছে। নাম্বার 34 দেখো, কোন সেন্টেন্সে, এটা খুবই সহজ, মানে আমরা দেয়ার যুক্ত সেন্টেন্স কিন্তু সচরাচর অনেক ইউজ করি, যেমন দেয়ার ইজ আ পেন বলি না, তারপরে হচ্ছে দেয়ার আর সাম বুকস, এরকম সেন্টেন্স আমরা লিখি না, সচরাচরই লিখে থাকি। তো এই দেয়ার যুক্ত সেন্টেন্সের এই যে ভার্ব দেখো ইজ আর, এটা কিভাবে চেঞ্জ হয়? চেঞ্জ কিন্তু হয় মূলত পরবর্তী যেই অবজেক্ট আছে সেটা অনুযায়ী। যেমন এখানে দেয়ার ইজ এ পেন, ইজ কেন হয়েছে? একটা কলমকে বুঝাইছি বলে, তাই না, এই জন্য ইজ হয়েছে। আচ্ছা, এখানে সাম বুকস আছে বলে এখানে আর হয়েছে। তাহলে দেয়ার যুক্ত সেন্টেন্সে অ্যাকচুয়ালি ভার্বটাকে চেঞ্জ করতে হয় হচ্ছে পরবর্তী অবজেক্ট কি আছে সেটা অনুযায়ী। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এটাই এখানে বলছে যে দেয়ার এর পরবর্তী ওয়ার্ডটি সিঙ্গুলার হলে হচ্ছে ইজ বসবে বা পাস্ট হইলে পাস্ট বসবে, আর দেয়ার এর পরবর্তীটা যদি প্লুরাল হয় তাহলে আর বা ওয়ার। যেমন দেয়ার ইজ দ্য ফ্লাওয়ার গার্ডেন ফ্রন্ট অফ দিস কলেজ, তারপর হচ্ছে দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন আওয়ার কলেজ, এই যে মেনি স্টুডেন্টস এটা প্লুরাল দেখে আমরা এখানে আর বলছি, তাই না? আর এখানে দেয়ার জি ইজ বলছে,
এ ফ্লাওয়ার গার্ডেন, একটা ফ্লাওয়ার গার্ডেনের কথা বলছি। খুবই সহজ ব্যাপারটা। আমরা যেভাবে সচরাচর লিখে থাকি বা জেনে থাকি ওইভাবেই জিনিসটাকে বুঝতে হবে। নেক্সট চলে যাচ্ছি 35-এ। এই যে এবার আসো, তিনটা কন্ডিশন এখানে পড়াবো। সেটা হচ্ছে ইফ কন্ডিশন। কি বলি আমরা? if condition, ইফ কন্ডিশন। এই কন্ডিশনাল, এটা আরেকটা তোমাদের গ্রামাটিক্যাল টপিকই আছে কন্ডিশনাল নিয়ে। তো ওইটারই ধারাবাহিকতায়, যেহেতু কন্ডিশনালে ভার্বের অনেকগুলো চেঞ্জেস আছে, সেই জন্য এই তিনটা কন্ডিশনই আমাদেরকে জানতে হবে। এবং এই তিনটা থেকে শিওর থাকো, তিনটা নিয়ম থেকে কমসে কম রাইট ফর্মাল ভার্বসে একটা পাবা, কারেকশনে একটা পাবা, মানে 2 মার্ক মিনিমাম, কোনো কোনো সময় 3 মার্ক আসে। মানে ইফ কন্ডিশন থেকে 3টা মার্ক দেয়, মানে তিনটা কন্ডিশনালি তোমাদের পরীক্ষায় কোনো না কোনো ভাবে দিবে। হয় কারেকশনে দিবে একটা বা দুটা, না হলে রাইট ফর্ম ভার্বসে একটা বা দুটা, অথবা কারেকশনে একটা, এই টোটাল 3টা। বা অনেক সময় কারেকশনে একটা, রাইট ফর্ম ভার্বসে একটা। তো দুইটা মিনিমাম থাকবেই, দুইটা তিনটাও কোনো সময় করে দিয়ে দেয়। তাহলে ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? তো এটা পুরা একদম ঠোঁটস্থ রাখতে হবে, ইফ কন্ডিশন। ঠিক আছে? আচ্ছা, আমি শর্ট ভাবে আগে পুরাটাকে দেখাই দেই। সেটা হলো যে ইফ যুক্ত এই সেন্টেন্স গুলোতে দুইটা ক্লজ থাকবে। দুইটা ক্লজ মানে দুটো বাক্যাংশ। আমরা অনেক আগেও দেখছি এরকম বাক্য, যে দুইটা পার্ট থাকে। ঠিক আছে? তাহলে নিয়ম হচ্ছে, ইফ যুক্ত ক্লজটা, মানে ইফ যে ক্লজটার সাথে থাকবে সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরবর্তী ক্লজটা হবে হচ্ছে, তুমি প্রেজেন্ট ইনডিফিনিটেও রাখতে পারো, আর সহজ নিয়ম হচ্ছে ফিউচার ইনডিফিনিটে করে ফেলা। তাহলে এটা আর পড়তে হয় না। এই জন্য 35 এটা না দেখে 36 থেকে শুরু করে কি বলছি, যে প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরেরটা হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইক প্লাস V1। আর প্রথমটা যদি পাস্ট পারফেক্ট হয়, ইফ যুক্ত সেন্টেন্সটা, তাহলে পরের সেন্টেন্সটা হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস V3। আচ্ছা, তিনটা কথা বলছি তাই না? তিনটা কথা একটু আমরা দেখো, একটু লিখি এখানে। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরবর্তী বাক্যটা হবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ওকে, তারপরে হচ্ছে ইফ প্লাস যদি হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরবর্তী বাক্যটা হবে হচ্ছে সাবজেক্ট প্লাস, এখানে হচ্ছে SHOUL, শুড, কুড অথবা মাইট প্লাস V1। ঠিক আছে? আর একটা যদি হয় ইফ প্লাস পাস্ট পারফেক্ট, তাহলে ওই বাক্যটা হবে হচ্ছে সাবজেক্ট প্লাস শুড কুড মাইট, আনো এভাবেই লিখি, প্লাস হ্যাভ দিয়ে দিলাম। মানে তিনটার সাথেই হ্যাভ থাকবে, মানে শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এটা আসলে তো তিনটার সাথেই যেহেতু হ্যাভ থাকবে, তো শুড কুড মাইট প্লাস হ্যাভ এভাবে লিখলাম, প্লাস হবে হচ্ছে V3। দেখো, এই তিনটা জিনিস বুঝতে পারছি নাকি? যেখানে বললাম যে ইফ যুক্ত ক্লজটা, মানে ইফ এর সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে ওই বাক্যটাই, তাহলে পরবর্তী বাক্যটাকে চেঞ্জ করবে ফিউচার ইনডিফিনিটে। আর ইফ যুক্ত বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরবর্তী বাক্যটা চেঞ্জ করবা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড কুড মাইট অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে, প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। আর ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল V3 বসবে। বুঝতে পারছি কিনা সবাই, মানে জি নিয়মটা? স্যার, জি জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখো তাহলে সেন্টেন্স এটার সাথে মিলানোর চেষ্টা করি। যে এই দেখো, প্রথমে যে একটা সেন্টেন্স এখানে লিখছি, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, ইফ যুক্ত ক্লজ এটা, তাই না? ইফ যুক্ত বাক্যাংশ এটা। তাহলে পরবর্তী বাক্যাংশটাকে আমরা কিভাবে চেঞ্জ করবো? এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট তাহলে পরবর্তী বাক্যটা আমরা চেঞ্জ করব হচ্ছে ফিউচার ইনডিফিনিটে, তাই না? তাহলে ইউ উইল উইল পাস দ্য এক্সামিনেশন।
এখন এটার কিন্তু ভাইস ভার্সাও আসতে পারে, কাউন্টার কোশ্চেনও আসতে পারে। কিভাবে? যে তোমাকে ইউ উইল পাস দিয়ে দিল, আর এখানে ইউ রিড কে ব্র্যাকেটে দিয়ে দিল। তো আমরা কিন্তু জানি যে পরেরটাও যদি ফিউচার ইনডিফিনিট হয় তাহলে প্রথমটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। মানে পুরা নিয়মটাই তো আমরা জানি যে জি প্রথমটা ইনডিফিনিট, পরেরটা ফিউচার ইনডিফিনিট। তো পরেরটাকে যদি ভালো দিল যে না এটাই ঠিক করে দিলাম আর এটাকে চেঞ্জ করতে বললাম, তো এটা প্রেজেন্ট ইনডিফিনিটের নিয়মে কিন্তু চেঞ্জ করতে হবে, তাই না? জি স্যার। যে আচ্ছা, এরপরে আসো পরের কন্ডিশন যেটা লিখছিলাম, যে দেখো ইফ ইউ ওয়ান্টেড আই গো। তাহলে প্রথমে যে ইফ যুক্ত ক্লজটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট স্যার। পাস্ট ইনডিফিনিট, তাই না? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম পাস্ট ইনডিফিনিট আছে। তাইলে পরবর্তীতে চেঞ্জ হবে হচ্ছে সাবজেক্ট থাকবে আই, তারপর হচ্ছে শুড কুড মাইট যে কোনো একটা নিতে পারো। তো আই কুড বা আই উড আই মাইট দাও, তারপরে ভার্বের বেস ফর্ম গো। তাহলে আই কুড উড মাইট যে কোনো একটা দিয়ে গো হবে। দেখো বুঝতে পারছি? জি স্যার। এটা কিন্তু এখানেও দিতে পারে, ওয়ান্ট দিয়ে ব্র্যাকেট দিয়ে দিল, পরেরটা ঠিক করে লিখে দিল, তো প্রথমটাও কিন্তু চেঞ্জ করতে বলতে পারে। নাম্বার 38-এ ওইটা যে প্রথমটা পাস্ট পারফেক্ট, এই যে ইফ ইউ হ্যাড সিন হিম, কোন টেন্স? ইফ যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স। তো পরেরটা কিভাবে চেঞ্জ করব? শুড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ সাবজেক্টের পরে, তাহলে হি কুড হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হি কুড হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার। বুঝা গেছে? জি স্যার। সবাই বুঝছে কিনা? জি স্যার, আর বুঝতে একটা পারছি। কি বলেন স্যার? এই তিনটা কন্ডিশনে কারো সমস্যা আছে কিনা বলো। না স্যার। স্যার 38 নাম্বার আরেকটু আচ্ছা, না 38 স্যার। নম্বরে দেখো থার্ড কন্ডিশন, এটাকে বলে হচ্ছে থার্ড কন্ডিশন, তাই না? ফার্স্ট কন্ডিশন ছিল ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হইলে ফিউচার ইনডিফিনিট, পরেরটা ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, হইলে গুড সাবজেক্ট মাইট ভার্ব। প্লাস ওয়ান। আর থার্ড কন্ডিশন হচ্ছে সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হইলে পরেরটা চেঞ্জ হবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তো দেখো এখানে ইফ ইউ হ্যাড সিন হিম কোন টেন্স? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট। তো এই জন্য পরেরটার নিয়ম হচ্ছে চেঞ্জ করা হি, এর পরে শুড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ। তাহলে এখানে শুড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ যে কোনো একটা দিতে পারো। তাহলে আমি দিলাম ধরো হি কুড হ্যাভ, তারপরে টেলের পাস্ট পার্টিসিপল কি? টোল্ড। হি কুড হ্যাভ টোল্ড হিম দা ম্যাটার। ঠিক আছে? জি স্যার। ওকে, এখানে আরেকটা অ্যাডিশনাল নিয়ম, এটা এক্সেপশনালি আসে এবং বারবারই দেখা যাচ্ছে এই টাইপেরও আসতেছে। মানে এই তিনটা কন্ডিশনের বাইরের একটা কন্ডিশন আছে, অ্যাকচুয়ালি বাইরের কন্ডিশন না, কন্ডিশন ওইটাই, উপরেরটা থেকেই রিলেট করা যায়, কিন্তু কিছু জিনিস একটু খেয়াল করতে হবে। যেমন যদি বি ভার্ব থাকে, ওই যে উপরের একটা নিয়ম পড়ছিলাম না, মনে আছে? যে আই উইশ এরকম হ্যাঁ হ্যাঁ থাকলে সেখানে হ্যাঁ। যদি বি ভার্ব থাকে সবসময় কি বসে? ওয়ার বসে, তাই না? জি স্যার। হবে, হ্যাঁ। তো সাবজেক্ট এরকম না থাকবে। সেন্টেন্সের অর্থে যদি এরকম আসে যে যেটা মানে আমি যদি এটা হতাম, আমি যদি তা হইতাম, আমি যদি পাখি হইতাম, আমি যদি রাজা হইতাম, হ্যাঁ, আমি যদি ধনী হইতাম, আমি যদি গরিব হইতাম, এই যে আমি যদি হইতাম, এই কল্পনাতীত কথাবার্তা যখন আসে, তখনও ইফ যুক্ত সেন্টেন্স তোমাকে অল টাইম ওয়্যার বসাইতে হবে। এটা হচ্ছে প্রথমে জেনে রাখো। যদি বাম পাশে বি ভার্ব দিয়ে চেঞ্জ করতে বলে, তাহলে অল টাইম কি হবে? ওয়্যার হবে। ওয়ার। আর দ্বিতীয় কথা হচ্ছে ইফ আই ওয়্যার এ কিং, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট। অর ছিল ওয়াজ, ঠিক আছে, কিন্তু ওয়াজ তো নিয়মে হবে না, কারণ এটা হচ্ছে ওই যে ওই কল্পনাতীত সেন্টেন্স গুলোতে ওয়্যার হি ব্যবহার করা হয়, তো সেই জন্য ওয়্যার, বাট টেন্স তো পাস্ট ইনডিফিনিটি আছে। তাহলে আমরা জানছি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা নিয়ম কি? সেকেন্ড কন্ডিশনের নিয়ম চলে যায় কি বলতো? সাবজেক্ট প্লাস শুড কুড মাইট প্লাস ভি1। তাহলে নিয়ম পরেরটা এইভাবেই চেঞ্জ করতে হবে, যে আই কুড হেল্প দ্য পোর। বুঝতে পারছি? বুঝি নাই? জি স্যার। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে দুইটা জিনিসই করা যায়। তুমি চাইলে ওই যে আরেকটা যে নিয়ম ছিল উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভি3, ঠিক আছে, এটাও করা যায়, এটা করলেও ভুল হবে না। বাট আমরা এইটুকুই শিখবো, এটার শেখার দরকারই নেই আমাদের। যে প্রথমটা পাস্ট ইনডিফিনিট হলে পরেরটার নিয়ম হচ্ছে এটা, উড কুড মাইট প্লাস ভি1। উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এই সেন্টেন্সের জন্যই অনলি করা যায়, মানে এই টাইপের সেন্টেন্সের জন্যই অনলি করা যায়। আদারওয়াইজ অন্য কিছুতে আবার কিন্তু পাস্ট ইনডিফিনিট থাকলে এইভাবে করতে পারবা না। তো এটা শিখারই দরকার নাই আমি মনে করি।
তোমরা এই যে ইফ আই ওয়ার এ কিং আই কুড হেল্প দ্য পোর, কথা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আশা করি ইফ নিয়ে কোনো ঝামেলা নেই। এখন ইফ এর সাথে আরেকটা জিনিস পড়তে হবে, একই জিনিস, একই জিনিস। হ্যাঁ, ইফ থাকার অর্থ যা, আর এখন কিছু কিছু সেন্টেন্স এরকম আসে হ্যাড দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হয়? হ্যাড দ্বারা। হ্যাড দ্বারা শুরু হয়। তো ওই ইফ জাস্ট এখানে উজ্জ থাকে। কি থাকে? উজ্জ্বল। উজ্জ থাকে, মানে সেন্টেন্সে থাকে না। ইফ অ্যাকচুয়ালি আছে, বাট সেন্টেন্সে উজ্জ অবস্থায় থাকে। কিরকম? সেন্টেন্সটা দেখলেই বুঝবে। হ্যাড হি বিন এ কিং, হ্যাড হি বিন এ কিং, এই সেন্টেন্সটা আসলে ছিল কিরকম আমি বলি। ইফ হি হ্যাড বিন এ কিং, আমার কথা খেয়াল করো, ইফ হি হ্যাড বিন এ কিং। তো ইফটা উজ্জ করে দেওয়া হয়েছে, আর হ্যাডটাকে জাস্ট সামনে নিয়ে এসে সেন্টেন্সের প্যাটার্নটাকে মিলানো হয়েছে। ইফটাকে উজ্জ করলে কি হয়? হি হ্যাড বিন এ কিং। তো এটা অর্থটা আসে না, এই জন্য হ্যাড হি বিন এ কিং জাস্ট, মানে ইফ হি হ্যাড বিন এ কিং এর অর্থ যা, হ্যাড হি বিন এ কিং এর অর্থ তা, মানে সে যদি রাজা হতো। ওই যে ইফ হি হ্যাড বিন এ কিং মানেও সে যদি রাজা হতো, আর হ্যাড হি বিন এ কিং এর অর্থ হচ্ছে সে যদি রাজা হতো। তাহলে দেখো তো এই সেন্টেন্সটা কিভাবে আসছে। ইফ যুক্ত ক্লজটা এখানে কোন টেন্সে আছে? Past perfect. পাস্ট পারফেক্ট। তাহলে পরেরটা কিভাবে চেঞ্জ হয়? Would have plus verb 3. Could have, might have plus Have, could have, verb এর V3। তো পরেরটা চেঞ্জ ওইভাবেই হবে। এই যে দেখো, would have, could have, might have plus V3 helped। তাহলে he would have helped the poor, বা he could have helped the poor। এবার বলো, এই যে এই 40 নম্বরে কোনো সমস্যা আছে কিনা? না স্যার, স্যার এটা তো হচ্ছে কম মানে থার্ড কন্ডিশন হলে সবসময় হবে তাই না? এটা অল টাইম থার্ড কন্ডিশনের নিয়মই, কারণ এই যে হ্যাড দ্বারাই শুরু হবে, মানে থার্ড কন্ডিশন দিয়েই জিনিসটা আসবে অল টাইম। আচ্ছা, এখন 40টা নিয়ম মোটামুটি পড়ানো হলো। আশা করা যায় এই 40টা থেকেই কেউ যদি ভালো করে পড়ে তার আর কোনো ভয়ের আশঙ্কা নাই। মোটামুটি সে 5টা অ্যান্সার শিওরলি করতে পারবে, এটা আমরা দেখবো, কোনো সমস্যা নেই। কিছু জিনিস অর্থগত দিক থেকে আসে। ক্লাসগুলো শেষ হয়েছে না, এইগুলো মানে সিরিয়াল অনুযায়ী দিলে একটু পেতে ভালো হতো, নাহলে তো আবার খোঁজাখুঁজি করতে হয় লিঙ্ক অনুযায়ী। কোথায়? ওই যে স্যার গ্রুপে মানে যে ক্লাসগুলো প্রিভিয়াস হয়ে গেছে ওইগুলো মানে সিরিয়াল অনুযায়ী একটু দিলে ভালো হতো গ্রুপে। সিরিয়ালটা তোমরা ডেট, আমাদের যে আপলোডের ডেট আছে না, ডেটটা দেখলেই বুঝতে পারবা কোন দিনের ক্লাস। এগুলো এগুলো একটু খেয়াল করতে হবে। সিরিয়াল তোমাকে কেমনে বানাই দেবো, 1 2 3 লিখে দিতে হবে এখন? এইভাবে না, তুমি ক্লাসের আপলোড ডেট দেখলেই তো বুঝতে পারবা কোনটার ক্লাস আগে কোনটার ক্লাস পরে, বোঝা যাবে না? যেমন আজকে হ্যাঁ 6 তারিখের, সেটা 6 তারিখে আপলোড হয়েছে, তুমি 5 তারিখের ক্লাস কি 6 তারিখে দেখতে পারবা? ওই 5 তারিখে আপলোড হইলে ওইটা দেখতে পারবা যে কবে আপলোড হয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ তো স্যার এটা বুঝছি। মাথা খাটাইলেই বুঝতে পারবা। আচ্ছা, সালাম আলাইকুম স্যার, পিডিএফটা দিবেন না? পিডিএফ মানে অলরেডি দেওয়া। আমার কাছে শো করতেছে না যে। তোমার কাছেও কবে শো করবে দিয়েছেন? পিডিএফ তো। পিডিএফ আমার কাছে শো করেন। পিডিএফ পাও না তোমরা বাকিরা? পাইছি না স্যার, স্যার, জি পাইছি স্যার স্যার, আমার পাইছি তো। পাইছি তো, পিডিএফ স্যার তো পাইছি দেওয়াই স্যার। আছে। স্যার পিডিএফ পাইছি, প্রিন্ট করছি, করতেছি। একজন পেয়েছে মানে সবাই পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু প্র্যাকটিস করি, হ্যাঁ? আচ্ছা, এখন 40টা নিয়ম আমাদের মোটামুটি শেষ। 40টা নিয়ম সবার সুন্দর করে পড়া হবে। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে, আজকে কি বার গেল? সানডে। স্যার আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ, কথা শুনবো, স্যার সমস্যা। স্যার আমি নতুন জয়েন হয়েছি, তো স্যার পিডিএফ কিভাবে কালেক্ট করবে? পিডিএফ কিভাবে পাবা? জি এই গ্রুপে কালকে লিংক দিছিল না রেকর্ড ক্লাসের? জি জি স্যার। ওখানে ঢুকলেই পাবো। ওখানে ঢুকছিলা?
স্যার ঢুকছিলাম ওইভাবে খেয়াল করে নাই হয়তো। আচ্ছা স্যার দেখুন খেয়াল তাহলে কি হইলো? খেয়াল করলেই তো বুঝবা বিষয়গুলা, খেয়ালের অভাব। ওইখানেই ওই লিঙ্কেই যাবতীয় বিষয় আশয় আছে, ঠিক আছে? ক্লাস জি রেকর্ড স্যার। সব কিছু এখানে আছে। আচ্ছা, আমি আর একটা শিট শেয়ার করতেছি, দেখো দেখা যাচ্ছে শিটটা? জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা, মাইক গুলো অফ থাকবে সবার। ওকে, দেখো এখানে আমরা কিছু প্র্যাকটিস করব। প্র্যাকটিস গুলো আজকে আমি নিজেই করাই দিব, নেক্সট ক্লাস থেকে তোমাদের সাথে কোঅপারেট করে করে করবো, মানে তোমরাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? এই প্র্যাকটিস শিটটা আমরা দিয়ে দিছে অলরেডি, এই শিট থেকে প্র্যাকটিস করা শুরু করতে হবে। আমরা নেক্সট ক্লাস থেকে আর একটা শিটও আনবো, সেই শিটে অ্যান্সার গুলো দেওয়া থাকবে না, তোমরা কোঅপারেট করে করে অ্যান্সারটা দিবা আমাকে, আমরা সাথে সাথে একসাথে সবাই সলভ করবো। ওকে, এখন আমরা দুই তিনটা সলভ করি, এগুলো বেশ সবগুলোই হচ্ছে প্রথম দিকে আমি হচ্ছে তোমাদের বোর্ড কোশ্চেন থেকে আনছি। তো সেই জায়গা থেকে বোর্ড কোশ্চেন থেকে কতটুকু কমন পড়ে, আমরা যে কয়েকটা নিয়ম পড়লাম, হ্যাঁ, তো সেগুলো আমরা দেখার চেষ্টা করি। প্রথম সেন্টেন্স দেখো কি আছে, দ্য উইন্ডো ওপেন বাই আ বয়, বাই প্লাস সামওয়ান, তাই না? তাহলে কোন নিয়মে চলে যাবে? প্যাসিভের নিয়মে, তাই না? প্যাসিভের নিয়মে। তো প্রথমে নর্মালি চিন্তা করলে যেটা হয়, দ্য উইন্ডো ওপেন্স বাই এ বয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে চলে আসে। তো কিন্তু এখানে প্যাসিভ সেন্সে আছে বলে প্যাসিভে করতে হবে তোমাকে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ করার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি থ্রি, তাই না? তাহলে দ্য উইন্ডোর পরে কি এম ইজ আর এর ইজ বসবে, দ্য উইন্ডো ইজ, তারপরে ভি থ্রি মানে ওপেন, ঠিক আছে? পারা গেছে? নিয়ম থেকে আসছে একটা। জি স্যার। জি আচ্ছা, স্যার। জি স্যার। তারপরে আসো 2 নম্বর, মাইক, কথা বলে মাইক অন, হচ্ছে ওই পাশে একদম ভাঙাচোরা শেষ করে ফেলতেছে, কোনো খবরই নেই। মানে আমার মাইক থেকে যে সাউন্ড যাবে, এই কমন সেন্স তো থাকা উচিত। আশেপাশে সাউন্ড হলে মাইকটা অফ করতে হবে, হ্যাঁ, মিনিমাম এই কমন সেন্সটুকু থাকা উচিত। তোমরা কথা বলবা, বলে কথা মাইকটা আবার অফ করে দিবা। আমি তো তোমাদের কথা বলতেই এনকারেজ করি, তোমাদের থেকেই আমি অ্যান্সার চাই যে কথা বলো, নাহলে তো ক্লাসে কোঅপারেশন থাকে না। তা করবা, সেটা করে মাইকটা আবার অফ করে দিবা, একটু থাকতে হবে একটু। আচ্ছা, লেট আস গো, তারপরে আছে এন্ড, তারপরে প্লে ভার্বকে চেঞ্জ করতে বলছে ইন দ্য ফিল্ড। সিম্পলি দেখো, আমরা পড়েছিলাম একটা যে কিছু কনজাংশন আছে যেগুলোর আগে পরে একই ধরনের ভাবে চেঞ্জ করতে হয়। তো প্রথমটা আছে লেট আস গো, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তো পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিটে চেঞ্জ করতে হবে, যে লেট আস গো অ্যান্ড প্লে, এটা যেরকম আছে ওইটাও সেভাবেই রাখতে হবে। তো ওই নিয়ম থেকে এটা আসছে যে লেট আস গো অ্যান্ড প্লে, প্লেই থাকছে। ওকে, এইখানে দেখো সি নাম্বার, হ্যাড ইউ ওয়ান্টেড আই হেল্প ইউ, মাত্র একটু আগে পড়লাম না? জি স্যার। কোন কন্ডিশন এটা? ওই যে থার্ড থার্ড কন্ডিশনের কন্ডিশন। এক্সট্রা একটা ইফ উজ্জ থাকে ওই সেন্টেন্স, তাই না? যে হ্যাড আছে আবার ওয়ান্টেড আছে, মানে এটা পাস্ট পারফেক্টের সেন্সেই আছে প্রথম সেন্টেন্সটা। তাহলে পরেরটা হবে আই উড হ্যাভ, উড কুড হ্যাভ। হ্যাভ, হেল্পড দা, মানে হেল্পড ইউ। ওকে, তিনটা পেয়ে গেছি নাকি? নাম্বার ডি তে আসি, ইউ এভার গো টু লন্ডন। আচ্ছা, ইউ এভার গো টু লন্ডন, পরবর্তীতে কি আছে? একটা কোশ্চেন মার্ক আছে। সব কোশ্চেন মার্ক। কিন্তু পড়াই দিছি। কোশ্চেন মার্ক থাকলে কোন সেন্সে চেঞ্জ করব সেন্টেন্সটা? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভে চেঞ্জ করব। এখন এখানে দেখো এভার একটা শব্দ কিন্তু ঢুকাই দিছে, ওই যে ইয়েট, এভার, অলরেডি, মনে আছে? থাকলে কি হয়? ডাজ না। আরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, মনে নাই? ইয়েট, এভার, অলরেডি এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ভুলে গেছি নিয়ম? এই যে নিয়ম কই দেখি, নিয়ম বের করেই দেখাই। এরা তো ক্লাস এই জন্য পড়ে নাই দেখে এই যে এই অবস্থা এখন। কত নম্বরে ছিল দেখি? এই প্রথম কারোর, দিকে। এই যে এগুলো কি, এই যে মনে পড়ে? জাস্ট নাও, ইয়েট, এভার, অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাইছো? তাহলে এগুলো খেয়াল করতে হবে।
তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এট দ্য সেম টাইম কোন সেন্স? ইন্টারোগেটিভ সেন্স। তাহলে ইন্টারোগেটিভ করো, আগে তুমি করো, অ্যাফার্মেটিভই করার চেষ্টা করো, পরে ইন্টারোগেটিভে যাও, তাহলে সহজ হবে। অ্যাফার্মেটিভ করলে কি হবে? ইউ হ্যাভ এভার গান টু লন্ডন, নাকি? ইউ হ্যাভ এভার গন টু লন্ডন, সাবজেক্টের পরে হ্যাভ আসবে, তারপরে এভারের মতো থাকবে, তারপরে গন, গো এর পাস্ট পার্টিসিপল। তাহলে এখন হ্যাভটাকে আগে দিয়ে দাও, হ্যাভ ইউ এভার গন টু লন্ডন। এই পারা গেছে নাকি কঠিন লাগে? সব নিয়ম থেকে। হি ওয়ার্কড হার্ড লেস্ট হি ফেল ইন লাইফ। লেস্ট যুক্ত শব্দ পড়লাম না কালকে? লেস্ট যুক্ত সেন্টেন্স। এখন আর কেউ মাইক অন করে না, কি জ্বালাই বললাম রে। করছি। আচ্ছা, তাহলে হি ওয়ার্ক হার্ড লেস্ট, লেস্ট যুক্ত সেন্টেন্সে পরবর্তী সেন্টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস শুড কুড মাইক প্লাস V1, নাকি? তাহলে হি জি কুড স্যার। ফেল ইন লাইফ। ওকে ওকে, এরপরে আসো, আই হ্যাড দ্য লেটার রাইট। ওই যে দেখো মনে পড়ে কিনা, দুটি ভার্ব যুক্ত সেন্টেন্স, কিন্তু প্রথম ভার্বটা যদি হ্যাড, গট, ওয়ান্ট এগুলো হয়, মনে পড়ছে? হ্যাড, স্যার। গট, ওয়ান্ট এগুলো হয়, তাহলে পরবর্তী ভার্বটা হচ্ছে V3। মনে পড়ে? তাহলে আই হ্যাড দ্য লেটার রিটার্ন। মনে না পড়লেও I কোনো সমস্যা, মনে করাই had দিচ্ছি। the কই কই দেখি, এই যে এই যে না, এটা না, এর নিচে এই যে হ্যাজ, হ্যাড, গেট, গট, ওয়ান্ট এগুলো থাকার পরে যদি আরেকটা ভার্ব থাকে তাহলে V3 পাওয়া যাচ্ছে। রূপা গট হ্যাঁ দ্য স্যার। ওয়ার্ড জি স্যার। at the later written. Okay. Living cost in the city have gone up. আচ্ছা, হ্যাভটাকে চেঞ্জ করতে বলছে, এটা খুব সহজ করে দিছে। লিভিং কস্ট ইন দ্য সিটি পুরাটাই সাবজেক্ট এবং এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই না? যে এই শহরে থাকার খরচ, তো এটা হ্যাভ হবে না, হ্যাজ হবে আসলে, তাই না? যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব আসবে। হ্যাজ গান আপ মানে বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়েছে। তাহলে দেখো এই যে 8টা সেন্টেন্স তোমাদের, এটা কোনো না কোনো বোর্ডের, হয়তো কোনো এক বোর্ড, মানে কোন সালে আমি মেনশন করি নাই আসলে, তো কোন এক বোর্ডের এটা। হ্যাঁ, তো দেখো 8টার মধ্যে 8টাই কি নিয়ম থেকে পাইছি কিনা? হ্যাঁ স্যার। জি স্যার। তো এখন নিয়ম দুই একটা ভুলে গেলে তো সমস্যা নাই। সরি 7টা, 8টা না। তো 7টার মধ্যে 5টা তো পারবে ইনশাল্লাহ, পারা যাবে। জি স্যার। জি স্যার, নিয়মের মধ্যেই আছে। ইনশাল্লাহ হ্যাঁ, স্যার। একটু খেয়াল করে বুঝতে হবে নিয়মটা ধরতে পারবে কোন নিয়ম। ঠিক আছে, আজকে আমরা একটা প্র্যাকটিস করলাম, এখানে আমাদের 10-12টার মতো প্র্যাকটিস আছে, সবগুলো আমরা ক্লাসে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ প্র্যাকটিস করার চেষ্টা করব। বাট এর মধ্যে স্যার আজকে সিয়ের গুলো পড়লে কি হবে? হবে দেখেই তো পড়ে, এর বাইরে কিছু পড়তে হবে। ঠিক আছে, স্যার আচ্ছা থ্যাংক এখন ইউ। এই পুরাটা আমরা কালকে প্র্যাকটিস করব, বাট আমি চাই এর আগে সবগুলো নিয়ম তোমাদের মাথায় থাকুক, নলেজে থাকুক। তো আজকে এই যে ক্লাস শেষ হবে, এরপরে 1 ঘন্টা সময় দিবা, 40টা নিয়ম একদম ঠোঁটস্থ করতে হবে। পারা যাবে? কালকে যেন আমি পাই না কাউকে যে পারি না, স্যার পড়ি নাই, এরকম যেন না থাকে। সবার প্রতি এটা আমি পড়া দিয়ে দিলাম। কালকে নেক্সট ক্লাসে আমরা তাইলে এই জিনিসটা দেখবো। ক্লিয়ার? পড়ে আসতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি, ঠিক আছে নাকি? জি স্যার।